স্বাধীনতা দিবসের রেশ কাটতে না কাটতেই দেশ জুড়ে আন্তর্জাতিক জঙ্গি চক্রের ভয়ঙ্কর পর্দাফাঁস। একদিকে স্বাধীনতা দিবসের আবহে বাংলায় মেগা অভিযান চালিয়ে এসটিএফ গ্রেপ্তার করেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ৩ চরকে। আবার ঠিক তখনই বেঙ্গালুরু থেকে জালে জড়িয়েছে বাংলার কুখ্যাত আফগান জঙ্গি যোগসূত্র। আর এই সবের মাঝে সীমান্তের ওপার থেকে ধেয়ে এলো লস্কর জঙ্গিদের মঞ্চে দাঁড়ানো পাক মন্ত্রীর চরম ধৃষ্টতা। ভারতে নাকি আর বাজবে না কোনো মন্দিরের ঘণ্টা। সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে বাংলার বিভিন্ন প্রান্তের এই ঘটনাগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? পাকিস্তান বা আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো কি বাংলার যুবকদের টার্গেট করছে? সীমান্তবর্তী জেলাগুলো কি এই ধরনের নেটওয়ার্কের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? বাংলার মাটিতে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের শেকড় কতটা গভীরে? পাকিস্তান থেকে আসা হুমকি আর ভারতে ধৃত সন্দেহভাজনদের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ঠিক কোন ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন যে গত কয়েক মাসে রাজ্যে তথা দেশ জুড়ে গোয়েন্দাদের জালে ধরা পড়েছে একের পর এক জঙ্গি, পাকিস্তানের চর। আর এবার 14ই আগস্ট কোচবিহারের সাহেবগঞ্জে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকায় অতর্কিতে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেখান থেকেই রশিদুল হক এবং নূর নাসিরউদ্দিন নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আবার উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া থেকেও শফিকুল ইসলাম নামে আরও 1 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। অভিযোগ, এই ধৃতরা পাকিস্তানের গুপ্তচর আইএসআইয়ের হয়ে কাজ করছিল। এসটিএফের অনুমান, ধৃতদের মাধ্যমে ভারতের সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তান এবং নেপালে পাঠানো হতো। এসটিএফের সন্দেহ, পাকিস্তানি হ্যান্ডলারদের হাতে পৌঁছানোর পর ওই ভারতীয় সিম ব্যবহার করা হতো গোপন যোগাযোগ, হানি ট্র্যাপ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের মতন কাজ। অর্থাৎ ভুয়ো পরিচয়পত্র দিয়ে সিম তোলা থেকে শুরু করে তার সীমান্ত পেরিয়ে বিদেশে পৌঁছে দেওয়া, এই পুরো প্রক্রিয়ার পেছনে কোনো সংগঠিত চক্র কাজ করছিল কিনা সেটাই এখন তদন্তের অন্যতম বিষয়। আর শুধু তাই নয়, জাল নোটের কারবারের সঙ্গেও এই চক্রের কোনো যোগ রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারীরা। আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে ধৃতদের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া ওই রানা রউফের সঙ্গে সাহেবগঞ্জ থেকে ধৃত এই 3 জনের কোনো যোগাযোগ ছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া আপনাদের জানিয়ে রাখি যে ধৃত রানা রউফকে ঘিরে তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার করে ভারতে ভোটার এবং আধার কার্ড তৈরি করেছিল সে। এরপর আবার কলকাতার তপসিয়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে রেইকি করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। রানা রউফের কাছ থেকে কলকাতার ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ছবি এবং একটি সন্দেহজনক ডায়েরি পর্যন্ত উদ্ধার করা হয়েছে। আর এই ডায়েরিতে আবার পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের একাধিক সন্দেহজনক মোবাইল নম্বর পাওয়া গেছে। সম্প্রতি রাজ্য পুলিশের জালে অন্য এক সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ার পর রানা রউফ সতর্ক হয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু বাংলাদেশ সীমান্তের কাছে বনগাঁ বা হাবড়া সংলগ্ন এলাকা থেকে পালানোর আগেই তাকে ধরে ফেলে এসটিএফ। তদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। এই রানা রউফ বা এজাজের সঙ্গে নতুন করে ধৃত 3 জনের কোনো যোগাযোগ ছিল কিনা, এই সিমগুলো ঠিক কার হাতে পৌঁছতো, পাকিস্তান এবং নেপালে সেগুলো কিভাবে ব্যবহার করা হতো এবং এর পেছনে আদৌ কোনো বড় আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজ করছে কিনা। অন্যদিকে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে সামনে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। বেঙ্গালুরু পুলিশের জালে ধরা পড়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাদুরিয়ার নোয়াপাড়ার বাসিন্দা 25 বছর বয়সী আশরাফুল মল্লিক। পুলিশ সূত্রে খবর, এই আশরাফুলের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পরেই তাকে জেরা করা শুরু করা হয়।
আর তাতেই একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। কারণ ধৃত আশরাফুল স্বীকার করেছে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ওপর সে দেশের সেনার অত্যাচারে সে তীব্র ক্ষুব্ধ ছিল। আর সেই পাকিস্তান সেনাকে শিক্ষা দিতেই সে আফগানিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন টিটিপি বা তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে। তার মোবাইল এবং ল্যাপটপ থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের একাধিক অকাট্য প্রমাণ উদ্ধার করেছে তদন্তকারীরা। প্রসঙ্গত কয়েক বছর আগে বাদুরিয়াতেই তানিয়া পারভিনের লস্কর যোগের পর আশরাফুলের এই আফগান যোগ বাদুরিয়া তথা গোটা রাজ্যের সীমান্ত নিরাপত্তাকে কিন্তু একবার ফের বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে যে বাংলার বিভিন্ন প্রান্তের এই ঘটনাগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে? তদন্তকারী সংস্থা এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ধৃত এই ব্যক্তিদের মধ্যে সরাসরি সাংগঠনিক যোগসূত্র না থাকলেও তাদের কাজের ধরন এবং উদ্দেশ্যগত মিলের পেছনে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগসূত্র খুব পরিষ্কার। দেখুন, কোচবিহারের আইএসআই চর হোক কিংবা বাদুরিয়ার আশরাফুল, সবাইকেই ইন্টারনেট বা ডার্ক ওয়েবের মাধ্যমে টার্গেট করা হচ্ছে, যেখানে ওপার থেকে ছড়ানো উস্কানিমূলক বক্তব্যকে মগজ ধোলাইয়ের হাতিয়ার করা হচ্ছে। আর দ্বিতীয়ত, সীমান্ত সংলগ্ন জেলাগুলোকে এই আন্তর্জাতিক চক্রগুলো তথ্য পাচার এবং নতুন সদস্য সংগ্রহের মূল ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইছে জঙ্গি সংগঠনগুলো। আর তৃতীয়ত, ওপার থেকে উস্কানি দেওয়া আর এপারে নাশকতা ছড়ানোর চেষ্টা, সবটাই আসলে একই সুতোয় বাঁধা এক বড় আন্তর্জাতিক চক্রান্ত বলেই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। তদন্তকারীদের দাবি পাকিস্তান এবং আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো বাংলার যুবকদের টার্গেট করছে। সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড অ্যাপ, ধর্মীয় আবেগ এবং বিভিন্ন ঘটনার ভিডিও দেখিয়ে অনলাইনেই একেবারে মগজ ধোলাইয়ের অভিযোগ উঠছে। বাংলার সীমান্তবর্তী এলাকা এবং কাজের সূত্রে বেঙ্গালুরু, দিল্লি বা ওই মুম্বাইয়ের মতন শহরে যাওয়া যুবকদেরও টার্গেট করা হচ্ছে বলে দাবি গোয়েন্দাদের। কাউকে অনলাইনে উস্কানি দিয়ে জঙ্গি মডিউলে বা স্লিপার সেলে টানার চেষ্টা হচ্ছে, আবার কাউকে সামান্য আর্থিক প্রলোভন দেখিয়ে সীমান্ত দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিক এই ধরনের ভয়ঙ্কর সমস্ত ছক বারবার সামনে আসছে। তাহলে কি বাংলার যুবকদের টার্গেট করে ধীরে ধীরে ভারতে তৈরি করা হচ্ছে কোনো বড়সড় আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক? সীমান্তবর্তী জেলাগুলো কি এই আন্তর্জাতিক চক্রগুলোর কাছে নিরাপদ করিডোর হয়ে উঠছে? আর পাকিস্তান থেকে আসা সাম্প্রতিক হুমকি এবং ভারতে একের পর এক ধৃত এই সন্দেহভাজনদের মধ্যে কি কোনো গভীর যোগসূত্র রয়েছে? বলবো সে কথা। দেখুন, পশ্চিমবঙ্গের যুবকদের টার্গেট করে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের বিস্তারের অভিযোগ কিন্তু নতুন নয়। কেন্দ্র এবং রাজ্য গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক তদন্তের দাবি, পাকিস্তান এবং বাংলাদেশ ভিত্তিক একাধিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন দীর্ঘদিন ধরেই কিন্তু এই বাংলাকে রিক্রুটমেন্ট গ্রাউন্ড, ট্রানজিট রুট এবং স্লিপার সেল তৈরির জায়গা হিসেবেই ব্যবহার করার চেষ্টা করছে। তদন্তে যে ছবিটা সামনে আসছে তাতে প্রথমেই রয়েছে অনলাইন রেডিকালাইজেশন। লস্করে তৈবা, আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, AQIS এবং হিজবুত তাহরিরের মতন সংগঠনগুলো সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে যুবকদের সঙ্গে যোগাযোগ তৈরি করছে বলে অভিযোগ। গত জানুয়ারিতেই কলকাতার বিশেষ NIA আদালত লস্করে তৈবার এক রিক্রুটারকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে। অভিযোগ ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিম যুবকদের র্যাডিক্যালাইজ করার কাজ করত সে। আর শুধু এই অনলাইন প্রচার নয়, বাংলার ভৌগোলিক অবস্থানও এই নেটওয়ার্কগুলোর কাছে গুরুত্বপূর্ণ বলেই কিন্তু মনে করছেন তদন্তকারীরা। বাংলাদেশ এবং নেপাল সীমান্তকে ব্যবহার করে অনুপ্রবেশ, যোগাযোগ এবং যাতায়াতের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। ভুয়ো আধার বা ভোটার কার্ড তৈরি করে এদেশে পরিচয় গোপন করার ঘটনাও তদন্ত কিন্তু উঠে এসেছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলো আন্তর্জাতিক অপরাধ এবং জঙ্গি চক্রগুলির কাছে একটি নিরাপদ করিডোর বা ট্রানজিট রুট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় 2216 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর একটি বড় অংশ নদী, জঙ্গল এবং ঘন বসতিপূর্ণ এলাকা বলেই পরিচিত। এই জায়গাগুলোকেই কিন্তু কাজে লাগাচ্ছে ওই জঙ্গিরা। কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ঘটনাটি এর সবচেয়ে বড় প্রমাণ।
ভারতের ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে তোলা সিম কার্ডগুলো এই সীমান্ত জেলাগুলোর মাধ্যমেই কিন্তু ওই বাংলাদেশ হয়ে পাকিস্তান বা নেপালে পৌঁছানোর অভিযোগ উঠছে। আর এই করিডোর ব্যবহার করে জাল নোট, সোনা এবং মাদক চোরাচালান চলে, যার ফান্ডিং সরাসরি জঙ্গি মডুল পরিচালনায় ব্যবহার হয়। তাছাড়া ভারত এবং বাংলাদেশের মানুষের ভাষা, পোশাক, সংস্কৃতি এবং শারীরিক গঠনে মিল থাকার কারণে সীমান্ত জেলাগুলোতে বহিরাগত কেউ এসে মিশে গেলে তাকে চট করে কিন্তু আলাদা করাটা বড্ড কঠিন। গোয়েন্দা রিপোর্টে দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর বা পাঞ্জাব সীমান্তে কড়া নজরদারির কারণে পাকিস্তান থেকে সরাসরি ভারতে ঢোকা এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই লস্কর বা জৈশে মোহাম্মদের মতন সংগঠনগুলো নেপাল বা বাংলাদেশ সীমান্তকে তাদের বিকল্প রুট হিসেবে ব্যবহার করছে। একইভাবে ভারতের কোনো প্রান্তে নাশকতা চালিয়ে বা পুলিশের তাড়া খেয়ে জঙ্গিদের দেশ ছেড়ে পালানোর জন্য এই সীমান্ত জেলাগুলোকেই প্রধান করিডোর হিসেবে ব্যবহার করা হয়। যেমনটি রানা রৌফ বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। ফলে সাবধান এবং সজাগ হওয়াটা কতটা প্রয়োজন এবার আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ এই সব কিছুর নেপথ্যে রয়েছে জঙ্গিদের লালন পালনকারী দেশ ওই পাকিস্তানের হাত। আর তার হাতে গরম প্রমাণও মিলেছে সম্প্রতি। পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে দেখা গেল লস্করে তৈবার শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে একেবারে এক মঞ্চে। পাকিস্তানের একটি প্রকাশ্য জনসভায় তাকে লস্করে তৈবা এবং জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতা, মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। পাশাপাশি ওই মঞ্চে তার সঙ্গে আবার উপস্থিত ছিলেন লস্করের কমান্ডার তথা PMML এর সভাপতি খালিদ মাসুদ সান্ধু এবং জঙ্গি সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য কারি মোহাম্মদ ইয়াকুব শেখ। মঞ্চ থেকে শেখ রশিদ ভারতের উদ্দেশ্যে বলেছেন, ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায় তবে আল্লাহ ভারতকে ধ্বংস করে দেবেন। এমন পরিস্থিতি তৈরি হবে যে ভারতে আর কোনো পাখির ডাক শোনা যাবে না, বিড়লাজির মন্দিরে কোনো ঘণ্টাও বাজবে না। তিনি আবার এও দাবি করেছেন যে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন তার ফোনে হাফিজ সঈদের নম্বর পাওয়ার পর তাকে সেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আন্তর্জাতিক এই কুখ্যাত জঙ্গির প্রতি নিঃশর্ত আনুগত্য প্রকাশ করে নিজেকে হাফিজ সঈদের গোলাম বলেও ঘোষণা করতে তিনি দ্বিধাবোধ করেননি। পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য আরও একবার বিশ্বের দরবারে প্রমাণ করে দিল যে ওখানকার রাজনৈতিক নেতৃত্ব আর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আসলে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তবে ওপার থেকে আসা এই ফাঁকা আওয়াজ আর এপারে একের পর এক এই ISI বা TTP মডিউলের সক্রিয়তা সব মিলিয়ে কিন্তু একটা বিষয় স্পষ্ট, দেশের অভ্যন্তরীণ শান্তি এবং বহুত্ববাদকে ধ্বংস করার এক গভীর আন্তর্জাতিক চক্রান্ত চলছে। কিন্তু ভারতীয় সেনা, গোয়েন্দা দপ্তর এবং রাজ্য STF এর কড়া নজরদারিতে বারবার পরাস্ত হচ্ছে কিন্তু সেই অপচেষ্টা। তবে শুধু তদন্তকারীদের ওপর ভরসা রাখলেই চলবে না। আমাদের চারপাশের সমাজ এবং বিশেষ করে ডিজিটাল দুনিয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মগজ ধোলাইয়ের জাল বিছানো হচ্ছে তা নিয়েও কিন্তু আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। আপনার এলাকায় বা চেনা জানা কারোর মধ্যে কোনো সন্দেহজনক গতিবিধি নজরে এলে সঙ্গে সঙ্গে তা প্রশাসনকে জানান। সচেতনতাই এখন আমাদের এক এবং সবচেয়ে বড় ভরসা ও হাতিয়ার। কারণ বাংলাকে কেউ সন্ত্রাসের পরীক্ষাগার বানাবে আর আমরা শুধু ওই গ্রেপ্তারের সংখ্যা গুনব, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। একের পর এক ঘটনা সামনে আসছে আর প্রতিবারই তদন্তের পর নতুন নতুন নাম, নতুন নতুন কোনো যোগাযোগ এবং নতুন কোনো নেটওয়ার্কের সন্ধান মিলছে। অর্থাৎ সমস্যা শুধু কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করার নয়, আসল লড়াই সেই অদৃশ্য চক্রের বিরুদ্ধে যারা দূরে বসে এদেশের মাটিতে নিজেদের গুটি সাজাচ্ছে। আর এই জায়গাতেই ওই পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানের কথা বলা, অথচ দেশের মাটিতে জঙ্গি নেতৃত্বের সঙ্গে রাজনৈতিক নেতাদের প্রকাশ্য ওঠা বসা, এই দ্বিচারিতা আর কতদিন চলবে? ভারতকে ধ্বংসের হুমকি দিয়ে পাকিস্তান আসলে নিজের মুখোশটাই কিন্তু খুলে ফেলেছে। তবে ভারতের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা অন্য জায়গায়।
জঙ্গিরা যদি অস্ত্রের আগে মানুষের মনকে টার্গেট করে ফেলে তাহলে প্রতিরোধও শুরু করতে হবে সেখান থেকেই। যুবকদের সামনে বিকল্প তৈরি করতে হবে, ডিজিটাল প্রচারের মোকাবেলা করতে হবে এবং সন্দেহজনক নেটওয়ার্কের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও ধারালো করতে হবে। কারণ আজ প্রশ্ন শুধু সীমান্ত রক্ষার নয়, দেশের ভেতরে কারা, কিভাবে এবং কার নির্দেশে বিষের বীজ বুনছে সেই শেকড় উপড়ে ফেলাই এখন আসল যুদ্ধ। আজ এ পর্যন্তই, নমস্কার।